কতটুকু হবে সেই একটা জিনিস ক্যালকুলেট করার জন্য যদি ইফ আদার কন্ডিশনস আর গিভেন, যদি অন্যান্য কন্ডিশনস গুলা দেওয়া থাকে বা অন্যান্য কন্ডিশন গুলো আমার জানা থাকে, সেইখান থেকে ফ্রিজিং টাইমটি আমি ডিজাইন মানে ক্যালকুলেট করতে পারবো যে এই সিস্টেমের জন্য বা পার্টিকুলার এই কন্ডিশন গুলোর জন্য ফ্রিজিং টাইম এতটুকু হবে। এবং এই কন্ডিশন গুলো যদি চেঞ্জ হয় তাহলে মানে কনসিকুয়েন্টলি freezing time will be changed. এবং how to calculate the freezing time, we have already discussed about the calculation of or prediction of freezing time. Especially we have discussed about Planck's equation, and with the application of this equation we can calculate the freezing time. আমরা Planck's equation ইউজ করে কিভাবে করতে পারবো সেটা আমরা একটু দেখাইছি, যে Planck's equation ডেরাইভেশন থেকে শুরু করে এই জিনিসগুলা, এবং for different geometry of the product আমরা বলছি প্রোডাক্ট স্ল্যাবের জন্য যদি হয়, স্পেয়ারের জন্য যদি হয়, অথবা সিলিন্ডারের জন্য যদি হয়, তাহলে আমরা এই ইকুয়েশনটার ভ্যালুটা কি ধরনের হবে সেটা আমরা বলছি। এইটুকু তো আমরা গত ক্লাসে বলছি, তাই না? জি স্যার। হ্যাঁ, আমরা বলছিলাম যে এই লিমিটেশনস অফ দা প্লাঙ্কস ইকুয়েশন, এটা তোমাদের পড়ার জন্য খুব সিম্পল একটা জিনিস। আমরা এটা বলছি, তোমরা পড়ে নিবে বা অলরেডি পড়ছো হয়তো। আমাদের বলা ছিল যে please read the limitations of the Planck's equations and solve problem number 4.7. I hope that you have already go through the questions or problems. এবং আমরা আজকে পড়ব modification of Planck's equation। আমরা অল্প একটু জিনিস বলবো যে এখানে আমরা জাস্ট মডিফিকেশন যে আছে বা হয় সেই জিনিসটা বলার জন্য এখান থেকে আমাদের খুব বেশি বড় একটা ইকুয়েশন আছে। এটা আমাদের দিস ইজ দা প্লাঙ্কস ইকুয়েশন, তাই না? আমরা এই ইকুয়েশনটা ইউজ করে তখন আমরা যা বলছি যে এই ইকুয়েশনটা ইউজ করে কোন ধরনের প্রোডাক্ট সেটার এবং তার জিওমেট্রির উপর বেসিস করে কি করা যায়, ফ্রিজিং টাইম ক্যালকুলেট করা যায়। আমি কার্সারটা একটু চেঞ্জ করে নিই। এই এখন দেখা যাচ্ছে, তাই না? এই ইকুয়েশনটা ইউজ করে আমরা কিভাবে করি সেটা আমরা ডিসকাস করছি। এখন এই অন দ্য বেসিস অফ দিস বেসিক ইকুয়েশন, এই যে এমপিরিক্যাল বেসিক ইকুয়েশন আমরা ডেভেলপ করেছি বা ডেরাইভেশন করা আছে, সেটা থেকে প্লাঙ্কস ইকুয়েশনটা মডিফিকেশন করা হয়েছে বা করা যায় ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট বা আদার কোনো কন্ডিশন হলে যে কন্ডিশন গুলা বা যে অ্যাজাম্পশনস গুলা প্লাঙ্কস ইকুয়েশনে কি মানে স্যাটিসফাই করে না, সেই ধরনের ক্ষেত্রে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে এই জিনিসটা করছে, মডিফিকেশন করছে। ওয়াইডলি ইউজড মডিফিকেশন হচ্ছে এই ইকুয়েশনটা, যেখানে আমাদের রো এর পরিবর্তে এই যে দেখো প্রথম এই দুইটা টার্ম এবং এখানে এই দুইটা টার্ম, এটা একটু ধরে রাখতে হবে, ধরে দিচ্ছি, ধরে রেখে দিতে হবে। এখানে এটা হচ্ছে মডিফাইড প্লাঙ্কস ইকুয়েশন, অর্থাৎ এক্সিস্টিং বা মানে মেইন যে প্লাঙ্কস ইকুয়েশন সেটা থেকে মডিফিকেশন করে এটা আসছে। শুধু কোনো জায়গায় কি চেঞ্জ হয়েছে সেটা আমরা যদি বলি, প্রথম ইকুয়েশন 4.27 এরকম একটা ছিল, রো পি দিয়া আর দিয়া, এটাকে আমরা মডিফিকেশন করছিলাম এইভাবে। বাট এখানে এইচ প্রাইম হচ্ছে অন্য একটা জিনিস, বাকি জিনিসগুলা সেমই আছে। যদি আমি এর আগের ইকুয়েশনটা যাই, 4.27 এর আগের ইকুয়েশনটা যদি দেখি, 4.28 যদি দেখি আমি, তাহলে অলমোস্ট সিমিলার ইকুয়েশন, শুধু এইচ প্রাইম ডেল্টা এইচ প্রাইম যেটা সেটা, এটার পরিবর্তে এই ইকুয়েশনটা বলা মানে একটা ভ্যালু বলা হয়েছে। এটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই, কোনো করার দরকার নাই, জাস্ট এই ইকুয়েশনটা আমাদের দেখলে হবে যে দিস ইজ দা অরিজিনাল ইকুয়েশন আর দিস ইজ দা মডিফাইড ইকুয়েশন, এটুকু জানতে হবে। যদি এইচ প্রাইম ক্যালকুলেট করা লাগে বা কোনো অঙ্কে যদি সলভ করা লাগে, তাহলে সেই মানে আমাদের এই কোর্সের ক্ষেত্রে যদি হয়, তাহলে আমি এই ইকুয়েশনের হয়তো ডেল্টা এইচ প্রাইমের ভ্যালু দিয়ে দিব, অথবা এই ইকুয়েশনটা আমি লিখে দিব। এটা মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? বাট ইউ হ্যাভ টু নো দা হাউ টু অ্যাপ্লাই দিস ইকুয়েশন। তোমাকে এই ভ্যালুগুলার বা নোটেশনগুলো কোনটা কি সেটা জানতে হবে। আমি ওই ইকুয়েশন যদি এই ধরনের কোনো সলিউশন যদি প্রবলেম যদি সলভ করতে হয়, তাহলে এই ইকুয়েশনটা আমি কোশ্চেনে দিয়ে দিব, অথবা এইটার ভ্যালু দিয়ে দিব। এটা মুখস্থ করার দরকার নাই, বাট ইউ হ্যাভ টু নো দ্যাট, you have to have some idea about the modified Planck's equation. There was an equation which has been modified from the
অরিজিনাল ইকুয়েশন অফ দা প্লাঙ্কস। এটা এটুকু গেল আমাদের প্রেডিকশনের জন্য ইউজিং প্লাঙ্কস ইকুয়েশন। আমরা আদার মেথডস অফ ফ্রিজিং টাইম, আদার মেথডস ফর দ্য প্রেডিকশন অফ ফ্রিজিং টাইম, এখানে আরো কিছু টেকনিক আছে বা মেথড আছে। সেই মেথডগুলা আমাদের এই মানে কোর্সে এই পরিসরে আমরা মানে বড় পরিসরে যাব না বা যাওয়ার দরকার নাই, আমাদের কোর্সে সেটুকু নাই। শুধু আমাদের নামটুকু জানতে হবে যে হ্যাঁ মানে ফ্রিজিং টাইমের মানে only the Planck's equation is not the technique to predict the freezing time. There are several methods for the prediction of freezing time. যখন যার কোনো ধরনের সমস্যা যদি ফেস করতে হয় যে প্লাঙ্কস ইকুয়েশন হচ্ছে না বা অন্য কোনো ইকুয়েশনে করতে হবে, হ্যাঁ করা যাবে, সেই টেকনিকগুলো আছে। এই জন্য নিউম্যান প্রবলেম, টাউ সলিউশন, টাইম সলিউশন, মোল্ড প্রসিডিউর, নিউমেরিক্যাল সলিউশনস, এই কতগুলো নাম বা এই কতগুলো মেথড আছে যেগুলো দিয়ে ফ্রিজিং টাইম প্রেডিক্ট করা যায়। তোমাদের এই নামগুলো কষ্ট করে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা বলছি যে there are several techniques or methods for the prediction of freezing time. Planck's equation we have discussed elaborately, but we have to know the name of other techniques or methods. এই হচ্ছে বাকি পাঁচটা নাম, এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে? জি স্যার। আমরা যাব, এক মিনিট আমার একটা ফোন আসছে, আমি ফোনটা বলুন। হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি 12:30টার পরে মানে আসবো ওখানে। হ্যাঁ ঠিক আছে তাহলে, হ্যাঁ শেষ হইলে আমাকে ফোন দিও। ওকে হ্যাঁ। আমরা আজকে আরেকটা টপিক শুরু করব, ডিজাইন অফ ফ্রিজিং ইকুইপমেন্ট। নাম থেকে বোঝা যাচ্ছে যে ফ্রিজিং ইকুইপমেন্ট, আমরা যেহেতু ফ্রিজিং করছি বা ফ্রিজিং আমাদের একটা অবজেক্টিভ যে হাউ টু ফ্রিজ দা প্রোডাক্ট, আমাদের সেটা যদি করতে যাই ফ্রিজিং ইকুইপমেন্ট কিছু ডিজাইন করা লাগবে এজ এন ইঞ্জিনিয়ার। এই যে ফ্রিজিং ইকুইপমেন্ট ডিজাইন, এখানে একটা জিনিস আমরা প্রথমে দেখবো যে categorization of the freezing equipment. In general, freezing equipment for food products can be placed in three categories. আমি এখানে তিনটা নাম দিয়েছি, these are the categories or these are the types how all the freezing equipments can be categorized. এটা গেল ক্যাটেগরাইজেশনটা। বলছি যে তিনটা ধরনের, একটা হচ্ছে এয়ার ব্লাস্ট ফ্রিজার্স, প্লেট ফ্রিজার্স, আর একটা হচ্ছে ইমার্শন ফ্রিজার্স। এইটা এই ক্যাটাগরিটা তুমি আমরা যে বইটা ফলো করতেছি সেখানে এরকম আছে, বাট অ্যাডভান্সড বুকে এটাকে আবার কোনো কোনো ক্ষেত্রে স্প্লিট করে আবার একাধিক করতে পারে, সেটা সমস্যা না, কিন্তু ইন জেনারেল তিন ধরনের ক্যাটাগরি আমরা মানে দেখতে পাই। একটা হচ্ছে এয়ার ব্লাস্ট ফ্রিজার্স, প্লেট ফ্রিজার্স, ইমার্শন ফ্রিজার্স। আমরা আজকে এয়ার ব্লাস্ট ফ্রিজার একটু দেখব। নিচে একটা জিনিস আমরা বলে দিচ্ছি যে অনলি বা টেক্সট বুকে লেখা আছে স্ক্র্যাপড সারফেস টাইপ হিট এক্সচেঞ্জার্স। স্ক্র্যাপড সারফেস টাইপ হিট এক্সচেঞ্জার, তোমরা হিট এক্সচেঞ্জার পড়েছো সেখানে। এই যে এটা ইউজুয়ালি used for as used for partial freezing of liquid foods. লিকুইড ফুডের ক্ষেত্রে স্ক্র্যাপড সারফেস হিট এক্সচেঞ্জার পার্শিয়াল ফ্রিজিং এর ক্ষেত্রে ইউজ হয়। উদাহরণ বলা আছে আইসক্রিম বা এই ধরনের ক্ষেত্রে। এই জিনিসটা এখানে অন্য আলাদা একটা ক্যাটাগরিতে ইউজ করা হয় নাই বা ক্যাটাগরি দেখানো হয় নাই। আমরা কি বলতে পারছি যে তিন ধরনের ফ্রিজিং ইকুইপমেন্ট ইউজুয়ালি দেখা যায় বা ক্যাটাগরাইজ করা যায়, তবে যে সমস্ত এখানে এই ক্যাটাগরিটির ভিতরে ওই যে স্ক্র্যাপড সারফেস টাইপ হিট এক্সচেঞ্জার বা যেগুলো পার্শিয়াল ফ্রিজিং এর ক্ষেত্রে ইউজ করা হয় লিকুইড ফুডের, সেটা এই ক্যাটাগরিতে আনা হয় নাই। যদি এটা যদি আনা হয় তাহলে হয়তো আর একটা বাড়বে, কিন্তু আমরা এখানে কমপ্লিট ফ্রিজিং যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রেই চিন্তা করছি, যার ফলে এই তিনটা ক্যাটাগরি কনসিডার করা হয়েছে। এখন প্রথমটা হচ্ছে এয়ার ব্লাস্ট ফ্রিজিং। এয়ার ব্লাস্ট ফ্রিজিংটা কি? একটা সিম্পল ডেফিনেশন ইজ দ্য প্রসেস অফ টেকিং এ প্রোডাক্ট এট এ টেম্পারেচার ইউজুয়ালি চিল্ড বাট সামটাইমস এট এম্বিয়েন্ট টেম্পারেচার। বলছে যে একটা ফুডকে এরকম একটা টেম্পারেচার নিয়ে আসা, মানে এম্বিয়েন্ট টেম্পারেচার বা চিল কন্ডিশনে, এন্ড ফ্রিজিং ইট র্যাপিডলি বিটুইন 12 to 48 hours to its desired storage temperature which varies from product to product. বলছে যে 12 থেকে 48 ঘন্টার ভিতরে ফ্রোজেন টেম্পারেচারে নিয়ে আসা, যে ফ্রোজেন টেম্পারেচার যে ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে দরকার লাগে সেটা সেটা নিয়ে আসে। এখানে দেখো 12 থেকে 48 ঘন্টা
আর desired storage temperature. ফর এক্সাম্পল ফিশের ক্ষেত্রে -20°C, বিফের ক্ষেত্রে -18°C, এরকম। অর্থাৎ যে টেম্পারেচারটা ফ্রোজেন হলে তার ডেজায়ার্ড ফ্রোজেন টেম্পারেচার, এই প্রোডাক্টটা ফ্রোজেন করলে এত টেম্পারেচারে থাকতে হবে, সেই কন্ডিশন নিয়ে আসা হয় ইউজুয়ালি 12 থেকে 48 ঘন্টার ভিতরে। এটাকে বলা হচ্ছে এয়ার ব্লাস্ট ফ্রিজিং, একটা সিম্পল ডেফিনেশন। এটা প্রোডাক্টস দ্যাট আর অফ হাই ডেনসিটি এন্ড আর ফ্রোজেন ইন লার্জ প্যাকেজেস। একটা সুতা দেখো তো এখানে থাকলে এখানে আছে, তারা অফিসে নেওয়া তো দরকার নেই, তুমি সুতাটা তুলে দিতে চুলা একটা ছিল এখানে, দরজার সামনে রেখে এসে পড়ে তাহলে হবে। আচ্ছা, বলা হচ্ছে কোন ধরনের প্রোডাক্ট এয়ার ব্লাস্ট ফ্রিজিং এ বা ফ্রিজার ইকুইপমেন্ট দিয়ে করা হয়? হাই ডেনসিটি এন্ড দোজ আর ফ্রোজেন ইন লার্জ প্যাকেজেস। তার মানে যে সমস্ত প্রোডাক্টের ডেনসিটি বেশি এবং বড় প্যাকেজে যেগুলো করা হয় সেগুলো এই পদ্ধতিতে ইউজ করা হয়। কি করা হয়? উইল বি প্লেসড অন ট্রেজ অর কনভেইং সিস্টেমস এন্ড এক্সপোজড টু হাই ভেলোসিটি কোল্ড এয়ার। এবং কি হয় ঘটনাটা, যে ট্রেতে রাখা হয় অথবা কোনো একটা কনভেইং সিস্টেমে, অর্থাৎ কনভেয়ার বেল্ট যদি থাকে এরকম একটার পরে আরেকটা আসতে থাকবে, এবং যাওয়ার সময় যে দিক দিয়ে সে যাবে বা যে লাইনটা তার, এখানে হাই ভেলোসিটি কোল্ড এয়ার ফ্লো করবে। এইটার এই যে হাই ভেলোসিটি কোল্ড এয়ারটা, এটার ফলে সে প্রোডাক্টটা মানে ফ্রোজেন হবে। দিস ফ্রিজিং সিস্টেমস মে বি বেস্ট টাইপ উইথ দ্য প্রোডাক্ট ট্রেজ বিং লোডেড এন্ড রিমুভ ফ্রম ফ্রিজিং কম্পার্টমেন্ট। বলছে এটা বেস্ট টাইপ হতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, একটা বেস কমপ্লিট হওয়ার পরে, ফর এক্সাম্পল আমি যেহেতু আগে বলছি 12 থেকে 48 ঘন্টার ভিতরে, এই সময়টার ভিতরে যখন হয়ে যাবে তখন সেটা ট্রে গুলা সরায় নেওয়া হবে, আবার নতুন করে ট্রে দেওয়া হবে। এটা হতে পারে। For such situations, the capacity of this system is established by the size of the freezing compartment and the freezing time computed by the methods illustrated in section 4.3. অর্থাৎ আমরা যদি বলি যে প্লাঙ্কস ইকুয়েশন বা অন্যান্য ইকুয়েশন বা মেথড গুলো ইউজ করে ফ্রিজিং টাইম যেটা বলা হচ্ছে, for such situation the capacity of the system is established by the size of the freezing compartment. ফ্রিজিং কম্পার্টমেন্টের সাইজ কত আছে এবং কত ফ্রিজিং টাইম লাগবে, কত ফ্রিজিং টাইমের মধ্যে সেটা হবে, এটা ক্যালকুলেট করে আমি বলতে পারি যে ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম। আমি ফর এক্সাম্পল আমি যদি একটা এয়ার ব্লাস্ট ফ্রিজার ডিজাইন করি, যে এই ডাইমেনশন আমার আছে, তার ক্যাপাসিটি কত হবে এবং এই জিনিসটা আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। যদি আমার ফ্রিজিং কম্পার্টমেন্টের সাইজ জানা থাকে এবং ফ্রিজিং টাইম জানা থাকে, তাহলে আমি বলতে পারবো যে পার ইউনিট টাইমে এতগুলো এই ধরনের প্রোডাক্ট ফ্রোজেন হবে। আমি কি বুঝাইতে পারছি তোমার আমার কথা? জি স্যার। বলছি যে ক্যাপাসিটি যদি আমি একটা বের করতে চাই, তাহলে আমাকে জানতে হবে সাইজ অফ দ্য প্রোডাক্টটা কি, কম্পার্টমেন্টটা কি, প্লাস হলো ফ্রিজিং টাইম কত লাগে এটাতে হইতে। সেখান থেকে ফ্রিজিং টাইম কিভাবে ক্যালকুলেট করব ওটা অলরেডি আমরা ডিসকাস করছি। একটা ফিগার আমরা এখানে পরের স্লাইডে। In freezing system, with the product placed on a conveyor, the product moves through the freezing compartment continuously. আগে বলছি আমরা যে বেস্ট টাইপে যদি হয় তাহলে ট্রে গুলো দেওয়া হয়, সেই ট্রে গুলো যখন প্রোডাক্ট গুলো যেগুলো থাকে সেই ট্রেতে, এগুলো যখন ফ্রোজেন হয়ে পড়ে, ফ্রোজেন হওয়ার পরে সেগুলো বের করে নেওয়া। আর কন্টিনিউয়াস সিস্টেমে যদি সেটা কন্টিনিউয়াস হয়, তাহলে দেখা যাচ্ছে যে একটা কনভেয়ারের ভিতর দিয়ে বা কনভেয়ার থেকে প্রোডাক্ট প্লেসড অন এ কনভেয়ার, দ্য প্রোডাক্ট মুভস থ্রু দ্য ফ্রিজিং কম্পার্টমেন্ট কন্টিনিউয়াস। যে ফ্রিজিং কম্পার্টমেন্ট আছে সেখানে ঘুরতে থাকে একটার পর একটা আসে, আবার এটা কন্টিনিউয়াস যে পর্যন্ত না হয় সে পর্যন্ত এটা চলতে থাকে। হয়ে গেলে পুরা প্রোডাক্টটা বের হয়ে চলে যায়, আবার এই বেল্টের ওই স্থানটাতে অন্য নতুন একটা প্রোডাক্ট বাট প্যাকেজ আসে। In some designs, the conveying systems may move through the freezing chamber in a spiral manner or in the form of trays which index upward and downward from the entrance to exit the ফ্রিজিং টানেল। এটা বলছে যে কোন ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় স্পাইরাল ম্যানার হতে পারে, স্পাইরাল হতে পারে এরকম, আমরা একটু পরে দেখাবো। কখনো কোন ট্রে হইতে পারে যেগুলো ট্রে উপর নিচে হয়তো মানে নিচের থেকে গেল উপর দিক দিয়ে বের হয়ে চলে গেল, অথবা উপর দিক থেকে নিচে গেল, অথবা এর ভিতরেই মুভ করতেছে, এরকম বলছে যে টু এক্সিট দা ফ্রিজিং টানেল। একটা এক্সাম্পল যদি আমরা দেই, এখানে বলা হচ্ছে স্কিমাটিক অফ স্পাইরাল কনভেয়ার এয়ার ব্লাস্ট ফ্রিজার। স্পাইরাল কনভেয়ার এয়ার ব্লাস্ট ফ্রিজার দেখানো হচ্ছে। এখানে বলা হচ্ছে যে এই যে দেখানো হচ্ছে, দেখো এখান থেকে
আসতেছে, প্রোডাক্টগুলো এদিক থেকে জাস্ট স্পাইরাল আকারে বের হয়ে আসতেছে এবং মানে কোল্ড এয়ার সাপ্লাই হচ্ছে। এই জিনিসটা বলা হচ্ছে যে এখানে বেস সিস্টেমে যদি হয়, আর এই যে এটা হচ্ছে ধরা হচ্ছে যে কনভেয়ার দিয়ে আসতেছে জিনিস এবং কন্টিনিউয়াস সেটা হচ্ছে। এখানে এটা মানে এয়ার ব্লাস্ট ফ্রিজার একটা স্পাইরাল কনভেয়ার দেখানো হচ্ছে যে স্পাইরাল আকারে সে কন্টিনিউয়াস ফ্রিজিং করছে এবং যখন ফ্রোজেন হয়ে যাচ্ছে তখন এই বেসটা মানে প্রোডাক্টটা সরে যাচ্ছে, ওই জায়গায় আরেকটা জিনিস এসে ঢুকতেছে, এইভাবে কন্টিনিউয়াস চলতেছে, এটা কন্টিনিউয়াস প্রসেস। এখন এই যে কন্টিনিউয়াস প্রসেস আমরা এখানে বলছি, এটা মানে অনেক একটা ইনিশিয়াল ডিজাইন যেটা বহুত আগে ইন্ট্রোডিউস হয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে বা প্রয়োজনের প্রোডাক্টের প্রয়োজনে অথবা ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য অথবা কস্টিং কমানোর জন্য অথবা পাওয়ার কনজাম্পশন কমানোর জন্য সেটাকে আবার মডিফিকেশন করা হচ্ছে। দ্য মডিফাইড ফর্ম অফ এয়ার ব্লাস্ট ফ্রিজার, air blast freezing is the fluidized bed in which certain products are frozen by being fluidized in the low temperature air। বলছে যে মডিফাইড ফর্ম এয়ার ব্লাস্ট ফ্রিজারটাকে মডিফাই করার জন্য বা মডিফাই করা হয়েছে যেটাকে বলা হচ্ছে ফ্লুইডাইজড বেড, যেখানে কি হয় certain products are frozen by being fluidized in the low temperature air। লো টেম্পারেচার এয়ার দিয়ে যে সেটাকে ফ্লুইডাইজড করা হয় সেখানে। এটা ফ্লুইডাইজড বেড কি এটা তোমরা একটু ইন্টারনেটে দেখবে বা তোমরা যদি আগে লেভেল 2 সেমিস্টার 2 তে পড়ে থাকো তো জানা আছে। there is a definite limit to the size। এই যে ফ্লুইডাইজড বেড ড্রায়ারের ক্ষেত্রে ফ্লুইডাইজড বেড ফ্রিজারের ক্ষেত্রে লিমিট আছে একটা কি সাইজের, ডেনসিটির of the product which can be frozen in a fluidized bed because of the power requirements needed to generate air velocities required for fluidization। বলছে যে সাইজের মানে প্রোডাক্টের ডেনসিটি একটা ইম্পর্টেন্ট, যদি ডেনসিটিটা কনসিডার না করা হয় তাহলে এটা পাওয়ার রিকোয়ারমেন্টস বেশি লাগে, যার ফলে এই ফ্লুইডাইজড বেড ড্রায়ারকে ফ্রিজারের ক্ষেত্রে ওই পাওয়ার কনজাম্পশনটা রিজনেবল রাখার জন্য, যেটা দ্বারা এয়ার ভেলোসিটি ক্রিয়েট করা হয় ফ্লুইডাইজেশনের জন্য, তার কস্ট ইফেক্টিভ রাখার জন্য একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত বা ডেনসিটি পর্যন্ত অ্যালাউ করা হয়। The time which has gained commercial acceptance when describing products frozen in a fluidized bed freezer is instant quick frozen, IQF, instant quick frozen। অর্থাৎ এই কমার্শিয়ালি অ্যাপ্লাই করার ক্ষেত্রে ফ্লুইডাইজড বেড ফ্রিজারটাকে ইনস্ট্যান্ট কুইক ফ্রোজেন হিসেবে বলা হয় বা ট্রিট করা হয়। এক্সাম্পল হচ্ছে মোস্ট fruits and vegetables can be frozen in 3 to 5 minutes by the fluidized bed or IQF method। Most commercial equipment uses a mesh conveyor to carry the fluidized product through a freezing tunnel। এখানে করা হয় যে নাম থেকে বোঝা যাচ্ছে ইনস্ট্যান্ট কুইক ফ্রোজেন, এটা হলো 3 থেকে 5 মিনিটের ভিতরে ফ্লুইডাইজড বেড ইউজ করে অথবা IQF মেথডে করা যায়। সেই ক্ষেত্রে কি করা হয়, আমরা যেমন আগে বলছি যে একটা স্পাইরাল কনভেয়ার, এখানে ঠিক একটা কনভেয়ার থাকে, মেশ কনভেয়ার বলছে, ইউজেস এ মেশ কনভেয়ার টু ক্যারি দ্য ফ্লুইডাইজড প্রোডাক্ট থ্রু এ ফ্রিজিং টানেল। এটা একটা ফ্রিজিং টানেলের ভিতর দিয়ে যাওয়া হয়, ওই যে মেশ গুলা থাকে এর ভিতর দিয়ে যখন এগুলা হয় ফ্লুইডাইজড হয় তখন 3 থেকে 5 মিনিটে প্রোডাক্টটা ফ্রোজেন হয়ে পড়ে। এইটুকু হচ্ছে আমাদের আজকের। আমরা তাহলে বললাম কি এয়ার ব্লাস্ট ফ্রিজার, তার একটু প্রিন্সিপালটা বললাম এবং তার কি ধরনের মডিফিকেশন হয়, মডিফাইড করার পরে কি ধরনের হয় এবং তার অ্যাডভান্টেজটা কি আমরা একটু দেখে ফেলছি এখানে, যে অল্প সময়ের হয়ে যায়। তোমাদের একটু পড়তে হবে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ এয়ার ব্লাস্ট ফ্রিজার্স। তোমরা যে কোনো ফুড প্রসেসিং বা এয়ার ব্লাস্ট রিলেটেড ডকুমেন্টে তোমরা এটা পাবে, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আর এখানে দুইটা প্রবলেম আছে এই এয়ার ব্লাস্ট ফ্রিজার এবং IQF ফ্রিজারের সংশ্লিষ্ট। সলভ দ্য প্রবলেম 4.12 এবং 4.13, এই দুইটা প্রবলেম তোমাদের ওই যে বইটা আমি দিয়েছি সেই বইটাতে আছে, ঠিক আছে? এই দুইটা জিনিস তোমরা পড়বে এবং এটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, এটা এই প্রবলেমগুলো। আর যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা সাবমিট করতে চাও অ্যাসাইনমেন্ট করবে, না করলে সমস্যা নেই, কিন্তু এই যে এটা হলো সলভ প্রবলেমটা, যেটা দুইটা এটা সলভ করতে হবে। আমরা যে এইটুকু পর্যন্ত যা পড়াইছি তার ভিতরে এটা সলভ করতে পারবে, যদি না পারো তাহলে আগামী ক্লাসে আমাদেরকে বলবে, আমরা তখন চেষ্টা করবো। হ্যাঁ জি স্যার।
আচ্ছা, আজকের এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। আমি অ্যানসার দিব, হ্যাঁ? কারো কোনো জিজ্ঞাসা নাই? মনে হয় নাই স্যার। না থাকলে আমি শেষ করব কারণ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে যেতে হবে, হ্যাঁ? সরি। Yes, আমি sir. হ্যাঁ, ঠিক আছে তাহলে, হ্যাঁ? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।